চিকেনের বিশেষ অংশ দিয়ে আজকে বানিয়েছিলাম লাউয়ের রান্না। দেখুন বন্ধুরা, একটু ঝোল ঝোল করে রেখেছি। ভীষণ ভালো লাগে এভাবে খেতে। লাউ রান্না তো করেছি চিকেনের বিশেষ অংশ দিয়ে। লাউ রান্নার পরে আছে এই লাউয়ের কোষা। কতগুলো লাউয়ের কোষা পড়ে আছে দেখুন বন্ধুরা। একটা পুরো লাউয়ের অনেকগুলো খোসা হয়েছে এখানে। ভাবছি এই খোসা ফেলে না দিয়ে পরে থাকা অনাদরে এই খোসাগুলো দিয়ে বানিয়ে নিতে পারি মজার কিছু। সেজন্য এখান থেকে বেছে বেছে সবগুলো খোসা আমি নিয়ে নেব। এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি, তাহলে তো বছর শেষে আমাদের বরমশাইয়ের অনেক টাকাই বেঁচে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক টাকায়। কারণ এক এক করে হয় 100, কিংবা 100 করে হয়ে যায় 1000, তারপর চলে যায় লাখে। একটু একটু করে আমরা যদি এভাবে সংসারের টাকা বাঁচিয়ে থাকি, তাহলে তো বছর শেষে অবশ্যই লাখ টাকা বাঁচবে। চলুন বন্ধুরা, এবার চলে যাওয়া যাক সেই রেসিপিতে। লাউয়ের কোষা সব বেছে নিয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এই লাউয়ের কোষা সিদ্ধ করে নেব। লাউয়ের কোষা সিদ্ধ করার জন্য চুলার উপর বসিয়ে দিলাম আমি আগে থেকে একটা প্যান। তাতে কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে। সেই ব্লক আসা পানিতে দিয়ে দিলাম লাউয়ের কোষা। লাউয়ের কোষা দিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে এই লাউয়ের কোষা নরম হয়ে সিদ্ধ হয়ে আসে। কিছুক্ষণ পরে এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর একটু সময় লাগবে ভালোভাবে সিদ্ধ হতে। আমি এখানে 3টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম। ফিরে আসবো আবারও কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা। আমার এই লাউয়ের কোষা একদম সিদ্ধ হয়ে আসছে। ঢাকনা ছাড়াই লাউয়ের কোষাগুলো সিদ্ধ করেছি, তাই লাউয়ের কোষার সুন্দর কালারটা একদম ঠিকঠাক আছে। এখন আমি এই গরম পানি থেকে লাউয়ের কোষা নামিয়ে তারপর ব্লেন্ড করে চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে এই মজার রেসিপিটা আমি বানাই। আমি তো ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ড হয়ে গেল। এবার চলে যাব রান্নায়। রেসিপিটা বানাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে আসছে। আজকের এই কোষা বাটার মধ্যে আমি চিংড়ি দেব, তাই নিয়েছি কয়েকটা চিংড়ি। প্রথমে ভেজে নেব, তাই দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু দিলাম হলুদ, তারপর দিলাম লবণ। লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে এই চিংড়ি ভেজে নেব। 1.5-2 মিনিটের মতন ভাজলেই হবে। বেশিক্ষণ সময় ধরে ভাজার কোনো দরকার নেই। বেশিক্ষণ সময় ধরে ভাজলে চিংড়ি শক্ত শক্ত টাইপের হয়ে আসে না, তখন সেই জুসি ভাব চলে যায়, ভালো লাগে না আর খেতে। তাই
নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে 1-1.5 মিনিটের মতন ভেজে নিলেই হবে। নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে চিংড়ি ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো চিংড়ি তুলে নেব। আমি এই পরিমাণ চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি চিংড়ি দিতে পারেন, কিংবা ছোট চিংড়ি। আমার লাউয়ের পোষা কিন্তু কম, তাই এই পরিমাণ নিলাম। একে একে সবগুলো তুলে নিয়েছি। এখন এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। আদা রসুন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুন পেঁয়াজ সব ভেজে নিলাম। এখন দিয়ে দেব হলুদ, তারপর মরিচ। ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিয়েছি আমার পরিমাণ মতন, তবে আমি 2-3টার মতন কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন দিলাম জিরা, ধনিয়া, গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার। এবার দিলাম স্বাদ মতো লবণ। সব মশলা দেওয়ার পরে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মশলা যেন পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। আমি কিন্তু তেলের মধ্যে এই মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, কারণ আমার চুলার আগুনটা কিন্তু একদম কম রেখেছি, না হলে কিন্তু পানি ছাড়া মশলা পুড়ে যায়। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই পানিটুকু দিয়ে ভালোভাবে এখন মশলা কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে। এভাবে মশলা থেকে তেল আলাদা হয়ে আসলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব বেটে রাখা কষা। সবগুলো কষা দিয়ে দিলাম, অর্থাৎ লাউয়ের কষা বাটা। এখন নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়ি আর কষা বাটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এভাবে কষাতে কষাতে ঠিকঠাকভাবে ভাজাটা হয়ে যাবে। অনেক সহজ কিন্তু একটা রান্না, খুব অল্প সময়ে হয়ে যায়। আমরা চাইলে এরকম লাউয়ের খোসা ফেলে না দিয়ে মজা করে এভাবে বানিয়ে নিতে পারি, যেটা হবে অনেক মজার আর টাকারও হবে সাশ্রয়। আমি যে এখন এই লাউয়ের খোসা দিয়ে এক বালার রেসিপি বানিয়ে নিলাম, এখানে কিন্তু আমার তরকারি টাকাটা বাঁচলো। যে লাউ খেয়েছি সেই লাউয়ের খোসাটাই আরেকটা রেসিপি বানিয়ে নিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।
কিছুক্ষণ পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। অনবরত এভাবে নেড়েচেড়েই আজকের এই রেসিপিটা রেডি করে নিতে হবে, কেননা একদম শুকনো শুকনো তো, সেজন্য তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও চলে আসলাম বন্ধুরা। আমার আজকের রেসিপি কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, এখন কিন্তু প্যানের গা থেকে উঠে উঠে আসছে। এরকম প্যানের গা থেকে উঠে উঠে আসলে বুঝে নিতে হবে রেসিপিটা একদম রেডি। যখন নামিয়ে নেব চুলা থেকে তখন কিন্তু আর একটু টেনে আসবে পানি, তাই আমি এই অবস্থাতে নামিয়ে নেব। দেখলে তো বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অসাধারণ। একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আবারও অনুরোধ রইল, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখার। মন্দ হবে না কিন্তু খেতে, গ্যারান্টি আমি দিলাম।